আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা সৃজনশীল ২ যেটা অনুশীলনীতে আছে ওইটা নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো তো, দুইটা ঘটনা দেওয়া আছে। ঘটনা একে বলছে একটা বিশুদ্ধ লম্বা এবং একটি বিশুদ্ধ খাটো মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানো হলো। বিশুদ্ধ লম্বার জিন দুইটাই হচ্ছে বড় হাতের টি নিছে, আর বিশুদ্ধ খাটোর জন্য ছোট হাতের টি নিছে। এইখানে একটা লম্বা একটা খাটো মটরশুটির ভিতর যখন ক্রস সম্পন্ন হবে, সংকরায়ন বলতে হচ্ছে ওদের যখন মানে পরাগরেণু আমরা একজনেরটা আরেকজনের উপরে গর্ভমুণ্ডে স্থানান্তরিত করার পরে যে ক্রসটা ঘটবে বা সংকরায়নটা ঘটবে, ওইটার ফলাফল আমাদের নির্ণয় করা লাগবে। তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? লম্বা আর খাটো ক্রস ঘটলো। এরপরে ঘটনা ২ দেখো কি বলছে। সমর এবং গৌরী স্বামী স্ত্রী, তারা দুজনেই রক্ত স্বল্পতায় ভুগছেন, দুইজনেরই রক্ত স্বল্পতা। ডাক্তার পরীক্ষা নিরীক্ষার পর তাদের রোগটিকে একটি বংশবাহিত রোগ, রক্তরোগ জনিত সমস্যা বলে শনাক্ত করলেন। তাহলে বংশবাহিত যেহেতু বলে দিছে এবং রক্ত স্বল্পতা, আমরা জানি বংশগতীয় যে ব্যাধিগুলো আছে, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার যেগুলা, এগুলো আমাদের বই হচ্ছে দুইটা নিয়ে আলোচনা করা আছে। একটা হচ্ছে তোমার রক্তশূন্যতা বা থ্যালাসেমিয়া, আর একটা হচ্ছে আমাদের বর্ণান্ধতা। এই দুইটাই হচ্ছে আমাদের বংশগতিবাহিত অথবা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। এই যে রোগটা, এটা তারা দুজনেই হচ্ছে রোগটার বাহক। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে এখানে থ্যালাসেমিয়ার কথা বলা হয়েছে। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া তোমার দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া মেজর এবং থ্যালাসেমিয়া মাইনর। যখন বাবা মা দুইজনেই আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে আমরা থ্যালাসেমিয়া মেজর হইতে দেখি সন্তানের ক্ষেত্রে, আবার মাইনর হচ্ছে যে কোনো একজনের কাছ থেকে যদি পায়। এছাড়াও প্রোটিনের উপর নির্ভর করে, লোহিত রক্তকণিকায় পাওয়া প্রোটিনের উপর নির্ভর করে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আলফা গ্লোবিউলিনের অভাবে, যেটাকে আমরা আলফা থ্যালাসেমিয়া বলি, এবং বিটা গ্লোবিউলিনের অভাবে বিটা থ্যালাসেমিয়া বা কুলিট থ্যালাসেমিয়া, এরকম প্রকারভেদ আছে। তাহলে আমরা উদ্দীপকটা বুঝতে পারলাম। এরপরে চলো সামনের দিকে যাই। জিন কি? জিন হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারণ করবে যে ক্ষুদ্রতম এককটা। আমরা কি জানি আমাদের কোষের ভিতর কি থাকতেছে? ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএর ভিতরে জিন, জিনের ভিতর বৈশিষ্ট্য। তাহলে জিন হচ্ছে তোমার এই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। একক কেন? কারণ জিনের পরে আমরা আর ওটাকে মানে ভেঙে ক্ষুদ্রকণে যাইতে পারি না, জিনের ভিতরে বৈশিষ্ট্যটা থাকতেছে। কিন্তু এই যে ক্রোমোজোমকে জুম করলে বা ভিতরে গেলে আমরা ডিএনএ পাচ্ছি, ডিএনএ ভিতরে আরও জুম করলে আমরা ওই জিনটা পাচ্ছি। তাহলে দৃশ্য এবং অদৃশ্যমান কি জন্য? তুমি বাইরে থেকে যা দেখতে পাচ্ছ, যেমন তুমি বাইরে থেকে দেখলেই কোনো একটা ব্যক্তির চুলের ধরন দেখতে পাচ্ছ, ওর চোখের মণি কি বর্ণের, ওর ত্বকের বর্ণ, তারপর হচ্ছে তার উচ্চতা, এগুলো তুমি তাকাইলেই বাইরে থেকে দেখতে পারতেছো। তাহলে এটা হচ্ছে দৃশ্যমান বৈশিষ্ট্য। আবার কিছু বৈশিষ্ট্য তুমি বাইরে থেকে দেখলেই বুঝতে পারবে না যে ব্যক্তিটাকে অনেক বেশি রাগান্বিত নাকি অনেক বেশি দয়ালু, মানে সফট হার্টেড, এরকম বাইরে থেকে দেখলেই কিন্তু আমরা বলতে পারতেছি না। তাহলে মানে ভেতরের যে বৈশিষ্ট্যগুলো এবং বাইরের বৈশিষ্ট্যগুলা, সবগুলা বৈশিষ্ট্যকেই নিয়ন্ত্রণকারী এককটা হচ্ছে আমাদের জিন। তাহলে এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী এককের নামই হচ্ছে জিন। এরপরে আসো অনুলিপন বলতে কি বুঝো? অনুলিপন বা ক্লোনিং বুঝি না আমরা? একরকম আরেকটা তৈরি করা, ফটোকপি করা বলতে পারি। সেক্ষেত্রে অনুলিপন, এখানে আমরা কি করব? ডিএনএ অনুলিপন করব। অনুলিপন বলতে একরকম আরেকটা, একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরির প্রক্রিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে ডিএনএ অনুলিপন। দেখো প্রক্রিয়াটা হয় এরকম। এই যে দেখো একটা মাতৃ ডিএনএ, এটাকে আমরা কি বলবো? মাতৃ ডিএনএ বলবো, মাতৃ ডিএনএ। এই ডিএনএটা দেখো দুইটা সুতা এখানে পেঁচায় আছে, দেখো এই যে দুইটা সুতাকে আমি এইভাবে ধরে পেঁচায় দিলাম, তাহলে এরকম একটা স্ট্রাকচার পাই না? এই যে একটা প্যাচ, এই প্যাচটা আমরা এখন খুলে দিব। আমরা এখন কি করব? এই ডিএনএটাকে মাঝ বরাবর কেটে ফেলবো। কেটে ফেলার জন্য এখানে আমাদের একটা এনজাইম কাজ করবে। এনজাইমটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কিন্তু আমরা ডিএনএ কাটাছিড়া করতে পারি। এখন এরকম একটা খোলা ডিএনএ কোষের ভিতর কখনোই থাকতে পারে না, যার জন্য কোষ কি করবে? এটাকে রিপেয়ার করার চেষ্টা করবে। এর অল্টারনেটিভ হিসেবে আমরা কি জানি? এখানে টি এসে যুক্ত হবে। টি থাকলে এ যুক্ত হয়, জি থাকলে সি, সি থাকলে জি, সি, টি থাকলে এ থাকলে টি। এরকম করে এই পাশেও একটা সুতা তৈরি হবে। টি এর পরিবর্তে আসবে এ, মানে পরিবর্তে না, ওর অল্টারনেটিভ হিসেবে এর সাথে আসবে টি, তারপর সি থাকলে জি, জি থাকলে সি, সি টি এ, এরকম আসলো। এবার এ আর টি এর মাঝখানে আমরা জানি হচ্ছে ডাবল বন্ড থাকে। টি আর এ এর মাঝখানে ডাবল বন্ড, জি আর সি এর মাঝখানে ট্রিপল বন্ড। এখানে ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, ডাবল বন্ড। এরকম করে এই পাশেও ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ট্রিপল বন্ড, ডাবল বন্ড আর ডাবল বন্ড।
এখন দেখো একটা কালো সূত্র যার সাথে নতুন একটা গোলাপি কালারের সুতা এসে এই যে দেখো দুইটা গোলাপি কালারের সুতা এখানে যুক্ত হইলো। এখন এই যে কালো সুতা আর গোলাপি সুতা এই দুইটা যদি একসাথে প্যাঁচায় যায় সেক্ষেত্রে এরকম একটা স্ট্রাকচার আমরা দেখতে পাবো, তাই না? তাহলে আগে এই যে মাতৃসূত্রকটা ছিল, ও একটা ডিএনএ, ওর কাছে কিছু বৈশিষ্ট্য আছে, এরপরে নতুন আরো দুইটা ডিএনএ তৈরি হয়ে গেছে। এতটুকুর দিকে তাকাও না তুমি, এই যে দেখো এখান থেকে দুইটা নতুন সুতা। তাহলে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরির এই প্রক্রিয়াটাকে আমরা কি বলতেছি? ডিএনএ অনুলিপন। আমরা একটা থেকে দুইটা তৈরি করলাম। এখানে অর্ধেক বৈশিষ্ট্য মায়ের যে ডিএনএটা ছিল মানে মাতৃ ডিএনএ ওইখানের মতো, আর অর্ধেক হচ্ছে নতুন। এই জন্য আমরা কিন্তু এই প্রক্রিয়াটাকে অর্ধ রক্ষণশীল বলতে পারি। তাহলে অনুলিপন কি এটা আমরা বুঝতে পারলাম। অনুলিপন হচ্ছে তোমার একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরির প্রক্রিয়া। এরপরে আসো ঘটনা 1-এ সংগঠিত সংকরায়নে প্রথম বংশধরে কোন ধরনের উদ্ভিদ উৎপন্ন হয়। এখন ঘটনা 1 যদি আমরা দেখি কি হয়েছিল, একটা বিশুদ্ধ লম্বা আর একটা বিশুদ্ধ খাটো উদ্ভিদের ভিতরে ক্রস ঘটছিল। এখন ক্রসটা যদি আমরা ঘটাই সেক্ষেত্রে প্রথম জেনারেশনে শুধু জিজ্ঞেস করছে, দেখো এই যে প্রথম বংশধরে কোন ধরনের পরিবর্তন হবে। এখন এক্ষেত্রে আমাদের ক্রস করে নির্ণয় করা লাগবে যে কি পরিবর্তনটা এখানে হবে। চলো আমরা ক্রসটা ঘটাই। সেক্ষেত্রে আমরা কি নিলাম প্রথমে এইগুলো লিখে নিই। একটা বড় হাতের টি যেটা দিয়ে হচ্ছে, আচ্ছা আগে এই জায়গাটা বুঝাই, বড় হাতের টি দিয়ে যদি আমরা টল বুঝাই মানে লম্বা বৈশিষ্ট্যের জন্য যদি বড় হাতের টি নেই সেক্ষেত্রে শর্টের জন্য কিন্তু আমরা এস নিব না, শর্টের জন্য কিন্তু আমরা এই যে ছোট হাতের টি নিব। তুমি লালের জন্য যদি রেড নাও সেক্ষেত্রে বড় হাতের আর, ছোট হাতের আর দিয়ে আমরা হোয়াইট বুঝাবো। হোয়াইটের জন্য কিন্তু আমি ডাব্লিউ নিব না, ছোট হাতের আর নিব। সেক্ষেত্রে লম্বা টি এর জন্য কি হইলো, লম্বা টি এর জন্য যদি মানে বড় হাত ক্যাপিটাল টি এর জন্য যদি লম্বা বৈশিষ্ট্য বুঝায় সেক্ষেত্রে ছোট হাতের টি দ্বারা খাটো বৈশিষ্ট্যটা বুঝাবো। নট খাটোর জন্য কিন্তু আমরা এস নিচ্ছি না। তাহলে এই যে দেখো একটা লম্বা বিশুদ্ধ লম্বা একটা জিনোম নিলাম, এরপরে বিশুদ্ধ খাটো একটা জিনোম নিলাম, ওদের ভিতর থেকে এখন এটা হচ্ছে বাবা, তাহলে এখানে ফিনোটাইপ এখানে জিনোটাইপ। এরপরে আমি যদি গ্যামেটগুলো আলাদা করি সেক্ষেত্রে দেখো এই যে গ্যামেটগুলো আলাদা করলাম, আলাদা করার পরে এখানে আমি ক্রস ঘটাবো। এই টি এর সাথে একবার ওকে, এই টি এর সাথে আবার ওকে, এই টি এর সাথে একবার ওকে, এটির সাথে একবার ওকে। কি পাইলাম? একটা বড় টি ছোট টি, একটা বড় ছোট বড় ছোট বড় ছোট, এরকম পাইলাম সবগুলা গ্যামেট। সেক্ষেত্রে বড় হাতের টি যেহেতু এখানে আছে, দেখো বড় হাতের টি যদি থাকে সেক্ষেত্রে আমরা লম্বা বৈশিষ্ট্যটা দেখতে পাবো। লম্বা কিন্তু হচ্ছে তোমার প্রকট বৈশিষ্ট্য। যদি একটা বড় হাতের টিও থাকে সেক্ষেত্রে আমরা ওই উদ্ভিদটাকে লম্বা দেখবো। তুমি বলতেই পারো যে ছোট হাতের টিও তো আছে, ছোট হাতের টি তো খাটো বৈশিষ্ট্য প্রকাশ করবে। তাহলে এইখানে আমরা প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাইতে দেখব। এই যে বড় হাতের টি আছে তার মানে লম্বা হবে, বড় হাতের টি আছে বড় হাতের টি বড় হাতের টি, তাহলে বড় হাতের টি থাকলে আমরা এই যে উদ্ভিদটাকে কি দেখব? লম্বা হইতে দেখব। তার মানে এইখানে F1 জেনারেশনে সকল উদ্ভিদে আমি লম্বা হইতে দেখব, সকল উদ্ভিদ লম্বা। কিন্তু আরেকটা কথা আছে, এই যে ছোট হাতের টিটা যে ওর ভিতর রয়ে গেছে যার কারণে ও কিন্তু শঙ্কর লম্বা হবে, মানে দেখতে লম্বা কিন্তু ওর ভিতরে খাটো জিনটা লুকানো অবস্থায় আছে। একদম খাটো হবে না, তোমার লম্বাই হবে উদ্ভিদগুলা, কিন্তু ভেতরে যে লুকানো আছে জিনগুলা যার কারণে পরবর্তী জেনারেশনে কিন্তু তোমার নতুন উদ্ভিদগুলা খাটো হইতে পারে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমরা বুঝলাম, যেটা আমরা কিন্তু চেকার বক্সের মাধ্যমেও আঁকতে পারি। দেখো বক্সের মাধ্যমে যদি আমি আঁকি সেক্ষেত্রে তোমাকে কি করা লাগবে, এই জায়গাটা খেয়াল রাখা লাগবে। এই দাগটা কিন্তু এইভাবে হবে, অনেকের ক্ষেত্রে আমি এভাবে দিতে দেখি, এটা কিন্তু ভুল, দাগটা এভাবে হবে না, এই দিক থেকে হবে। একদিকে তুমি মা চিহ্ন বসাও, একদিকে বাবা চিহ্ন বসাও। এই যে এই চিহ্নটা ফিনোটাইপের, এই চিহ্নটা দ্বারা আমরা মা বুঝতেছি এবং এই চিহ্নটা দ্বারা বাবা বুঝতেছি। এখন এই দিকে আমি গ্যামেটগুলো বসায় দিব। বাবার কাছে কি ছিল? বিশুদ্ধ লম্বা ছিল বাবা, তাহলে বড় হাতের টি বড় হাতের টি। আর মায়ের ক্ষেত্রে কি ছিল? বিশুদ্ধ খাটো, দুইটাই ছোট হাতের টি। এখন এই জায়গাটায় যদি ক্রস ঘটাই, একটা বড়টি নামলো, এই পাশ থেকে ছোটটি আসলো, এই উপর থেকে বড়টি নামলো, পাশ থেকে ছোটটি আসলো, উপর থেকে বড়টি, পাশ থেকে ছোটটি, এরকম করে আমরা পুরা চেকার বক্সটা যখন করে ফেললাম কি পাইলাম দেখো তো? সকল উদ্ভিদই লম্বা পাইলাম। এখন এই যে বড় হাতের টি আছে মানে সবাই হচ্ছে লম্বা। তাহলে F1 জেনারেশনে আমাদেরকে জিজ্ঞেস করছে, F1 জেনারেশনে বা ঘটনা 1-এ
প্রথম বংশধর মানে হচ্ছে F1 জেনারেশন। ওইখানে কি ধরনের উদ্ভিদ উৎপন্ন হবে? ওইখানে আমাদের সকল উদ্ভিদ লম্বা তৈরি হবে, যেটা আমাদের পানের স্কোয়ারের মাধ্যমে দেখাইতে বলছে। তার মানে ওই যে চেকার বক্সের মাধ্যমে আমরা দেখাইলাম। এখন এটা পরীক্ষার খাতায় আমরা যেভাবে লিখবো, এখানে তো আমি তোমাকে রাফটা বুঝাইলাম জিনিসটা কি, এখন পরীক্ষার খাতায় যেভাবে লিখবো ওই জায়গাটা হচ্ছে আমরা এখানে দেখবো। তাহলে দেখো এই জায়গায় তো আমরা রাফ করলাম, আমরা পরীক্ষার খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করব? দেখো এই জায়গাটায় প্রথমে আমরা ফিনোটাইপ লিখবো। ফিনোটাইপে হচ্ছে এই চিহ্নগুলা বসাবো, যে চিহ্নগুলা দ্বারা এটা হচ্ছে বাবা চিহ্ন, এটা হচ্ছে মা চিহ্ন। এখন তুমি যে বড় টি দিয়ে লম্বা বুঝাইছো এবং ছোট টি দিয়ে যে খাটো বুঝাইছো, এটা কিন্তু উদ্দীপকে বলে দিছে, তবুও এখানে পাশে দিয়ে একবার লিখে নিব। এখন জিনোটাইপ দেখো, বিশুদ্ধ লম্বা একটা জিনোটাইপ নিলাম, যেখানে দুইটাই হচ্ছে বড় হাতের টি, ক্যাপিটাল টি দ্বারা আমরা লম্বা বুঝাচ্ছিলাম, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা, এখানে ভিতর কোনো খাটোর জিন লুকানো অবস্থায় নাই। আর এটা দেখো বিশুদ্ধ খাটো, এখানে দুইটাই হচ্ছে তোমার ছোট হাতের টি। এখন আমি যখন ওদেরকে গ্যামেটে ভাগ করব, দেখো এইটি এরকম দুইটা করে গ্যামেট ভাগ করব। এই যে গ্যামেটে ভাগ করলাম, এই ভাগ করার পরে এইখান থেকে বিশুদ্ধ লম্বার যে গ্যামেটগুলা, বিশুদ্ধ খাটোর যে গ্যামেটগুলা, ওদের ভিতরে এখন ক্রস ঘটাবো। ক্রস ঘটানোর ফলে দেখো এইটি একবার ওর সাথে যায় লাগবে, এইটি আবার ওর সাথে যায় লাগবে, তাহলে একটা বড়টি একটা ছোটটি, আবার একটা বড়টি একটা ছোটটি, এরকম করে আমরা ক্রস ঘটানোর পরে যতগুলো উদ্ভিদ পাইলাম সবগুলো উদ্ভিদকে আমরা কি দেখলাম? লম্বা। সেক্ষেত্রে F1 জেনারেশনে, প্রথম জেনারেশনে আমরা দেখতে পাইলাম যে সকল উদ্ভিদ লম্বা, কিন্তু ওরা কিন্তু বিশুদ্ধ লম্বা না, ওরা হচ্ছে তোমার সংকর লম্বা। সেক্ষেত্রে এই যে চেকার বক্সের মাধ্যমেও যদি আমরা দেখাই, যেদিকে তুমি মা চিহ্ন দিবা ওইদিকে কিন্তু মায়ের গ্যামেটগুলো দেওয়া লাগবে। আমরা মা কি নিছিলাম? এই যে মায়ের ক্ষেত্রে বিশুদ্ধ খাটো নিছিলাম, এবং যেখানে তুমি বাবা চিহ্নটা দিবা ওইদিকে বাবার গ্যামেট দুইটা দেওয়া লাগবে। এরপরে ক্রস ঘটানোর পরে দেখো বড়টি ছোটটি, এইখানে যেই রেজাল্টগুলো পাইলাম সবগুলা রেজাল্টই হচ্ছে আমরা চেকার বক্সেও পাইলাম। তাহলে এইখানে কি বলছে? F1 জেনারেশনে কিরকম উদ্ভিদ আমরা দেখতে পাবো, এই কথাটাই বলছে যে প্রথম বংশধরে উদ্ভিদগুলো আমাদের উৎপন্ন হবে যেগুলো, ওগুলো হচ্ছে সব লম্বা থাকবে। এরপরে আসো ঘ নাম্বারে, সমর এবং গৌরীর রোগটি শনাক্ত করে তাদের সন্তানদের উক্ত রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা। ওকে, এই যে ঘটনা 2 ছিল, সেখানে আমরা যে রোগটা দেখতে পাইছিলাম রক্ত শূন্যতা ছিল বা রক্ত স্বল্পতা, এখন এটা আবার বংশগতিবাহিত, সেটা আমাদের কি ছিল? থ্যালাসেমিয়া ছিল। এই যে থ্যালাসেমিয়া রোগটা, এটা এখন বাবা মায়ের কাছ থেকে সন্তান সন্ততিতে যাবে, কারণ আমরা কি জানি এটা বংশগতিবাহিত। তোমার ভিতরে যদি তোমার বংশের কারো কাছ থেকে আসে, আবার তোমার পরবর্তী জেনারেশনের কাছেও কিন্তু তোমার কাছ থেকে যাইতে পারবে, মানে ক্রোমোজোমের মাধ্যমে যে রোগটা এটা কিন্তু চলে যেতে পারবে। তাহলে এই যে সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলা, এগুলা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা যদি ক্রস ঘটাইতে চাই, আমাদের জানা লাগবে যে বাবা আক্রান্ত নাকি মা আক্রান্ত, মানে বাহক, এই জায়গাটা হচ্ছে ক্লিয়ার করলে আমরা ক্রসটা কিন্তু সহজে ঘটাইতে পারি। তাহলে কি বলে দিছে দেখো তো, দুইজনই রোগটির বাহক। এখন বাহক যদি হয়, সেক্ষেত্রে চলো আমরা ক্রসটা যদি ঘটাই, এইখানে আমি দুইটা জিন নিব, যেখানে বড় হাতের আর দ্বারা তোমার হচ্ছে সুস্থ যদি বুঝাই, এবং ছোট হাতের আর দ্বারা থ্যালাসেমিয়া আক্রান্ত বুঝাই। সেক্ষেত্রে বাহক যদি হয়, একটা সুস্থ জিন থাকবে আর একটা আক্রান্ত জিন থাকবে, আবার একটা সুস্থ জিন আর একটা আক্রান্ত জিন। এখন এই যে জিনোটাইপগুলা, এই জিনোটাইপকে যদি আমি গ্যামেটে ভাঙি কিরকম হবে? একটা বড় আর একটা ছোট আর, একটা বড় একটা ছোট, এরকম গ্যামেট পাইলাম। এবার গ্যামেটগুলোকে ক্রস ঘটাও, এই যে এটার সাথে এটা, আবার এটার সাথে পাশেরটা, এটার সাথে এটা, এটার সাথে আবার পাশেরটা। এখন এইখান থেকে আসলো বড় আর, ওখান থেকে আসলো বড় হাতের আর, দুইটা মিলাই এই গ্যামেট আমি পাইলাম। এখান থেকে আসলো বড় হাতের আর, ওই পাশ থেকে ছোট হাতের আর, আবার এখানে দেখো বড় হাতের আর ছোট হাতের আর, এবং এইখানে দুইটাই আমাদের ছোট হাতের আর আসতেছে। তাহলে ছোট হাতের আর যখন আসে, তাহলে আমরা ছোট হাতের আর দ্বারা কি বুঝতেছিলাম? আক্রান্ত, থ্যালাসেমিয়ায় আক্রান্ত। তাহলে এই যে শিশুটা, এটা হবে তোমার থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আর এইখানটায় দেখো ও হচ্ছে সুস্থ, ওর ভিতরে কোনো থ্যালাসেমিয়ার জিন নাই, তাহলে বড় হাতের আর দ্বারা আমরা সুস্থ বুঝছিলাম, এই যে সন্তানটা ও হবে সুস্থ। এবং এই দুইজনের দিকে তাকাও, এই দুইজনের ভিতরে তোমার সুস্থতার জিনটাও আছে, আবার অসুস্থতার জিনটাও আছে। তাহলে এখন এখানে কি হবে? ওদের ভিতরে মিক্স আছে, তার মানে ওরা আক্রান্ত হবে না, কিন্তু বাহক হিসেবে কাজ করবে। মানে বাইরে থেকে দেখলে তুমি ওদেরকে সুস্থ মনে হবে, রক্তশূন্যতার সিমটমগুলো দেখা যাবে না, কিন্তু ওর ভেতরে তোমার জিনটা লুকানো অবস্থায় আছে। তখন ও পরবর্তী প্রজন্মে যখন বংশবৃদ্ধি করতে যাবে, তখন এই যে জিনটা, ওইটা যদি সন্তান সন্ততির কাছে চলে যায়, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্ম হইতে দেখব। তাহলে একজন সুস্থ, আর এইখানে বাহক কিন্তু সুস্থ, ওরা বাহক কিন্তু ওদেরকে আমরা বাইরে থেকে দেখতে মানে সুস্থই মনে হবে, বাহক কিন্তু সুস্থ, আর একজন হইল আক্রান্ত।
তাহলে এই ঘটনাটাই আমরা এখানে দেখব, সমর এবং গৌরী রোগটি শনাক্ত করে তাদের সন্তানদের উক্ত রোগে সংক্রমিত হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এই যে দেখো এই জায়গাটায় আমরা কি পাইলাম, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু একজন পাইছিলাম, দুইটাই ছোট হাতের, আর আজ থাকা মানে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত। ওরা কি সুস্থ কিন্তু বাহক, দুইজন পাইলাম সুস্থ কিন্তু বাহক। আর এখানে একটা শিশু পাইলাম যে হবে একদম পারফেক্ট সুস্থ। বাবা মা দুইজনেই যদি বাহক হয় সেক্ষেত্রে আমরা মানে অর্ধেকের বেশি দেখতে পাবো সুস্থ, আর একজন পাবো হচ্ছে যে অসুস্থ। তাহলে এই যে প্রথমে আমরা যে বুঝতে পারলাম ওরা যে থ্যালাসেমিয়া আক্রান্ত, এই কথাগুলো হচ্ছে শুরুতে বলে দেওয়া লাগবে। থ্যালাসেমিয়া হচ্ছে রক্ত শূন্যতাজনিত এক ধরনের সমস্যা, যেটা বাবা মায়ের কাছ থেকে সমস্যাটা আসে। যদি বাবা মা দুইজনের কাছ থেকেই এই জিনটা আসে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে থ্যালাসেমিয়া মেজর। যেই সমস্যাটা হইলে সন্তান কিন্তু গর্ভে থাকাকালীন অবস্থায়ই মারা যায়, মানে প্রচন্ড রক্ত শূন্যতায় গর্ভে থাকাকালীন অবস্থায় মরে যায়। যদি মাইনর হয় অর্থাৎ বাবা অথবা মা যে কোনো একজনের কাছ থেকে যদি জিনটা পায় সেক্ষেত্রে সন্তানটা পৃথিবীতে আসবে কিন্তু অনেক বেশি রক্ত শূন্যতায় ভুগবে, যার জন্য ওকে কিন্তু অনেক রেস্ট্রিকশন জীবনযাপন করতে হবে। মানে রেস্ট্রিক্টেড জীবনযাপন বলতে তোমার ঔষধপথ্য খেতে হবে, তোমার লৌহ জাতীয় খাবার খেতে দেওয়া যাবে না, আয়রন ট্যাবলেট খাইতে দেওয়া যাবে না। এরপরে হচ্ছে তোমার ঘন ঘন রক্ত দান করা লাগে, এবং ওর জীবনকাল কিন্তু 30 বছর পর্যন্ত হয়, 30-এর বেশি কিন্তু ওরা বাঁচে না। তাহলে এরকম রেস্ট্রিক্টেড জীবনযাপনের ভিতরে থাকলে থ্যালাসেমিয়া মাইনর যে রোগী ওদেরকে বাঁচিয়ে রাখা যায়। এখন এই যে এই রোগটা বংশ পরম্পরা হয়ে থাকে, এটি একটি অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার। বাবা ও মা উভয়ে যদি এই রোগের বাহক বা রোগী হয় তবেই সন্তানের রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পাবে। এবং তারপরে কি বলবো, আমরা প্রথমে রোগটা যে ধরতে পারছি এরপরে ওই রোগ সম্পর্কে কিছু কথাবার্তা, যেখানে কি হয় লোহিত রক্তকণিকা অস্বাভাবিকভাবে মানে হচ্ছে কম থাকে, কম উৎপন্ন হয়, এবং ক্রসটা দিয়ে দিলেই এই জায়গায় হচ্ছে সুন্দর একটা মানে উত্তর আশা করি মানে হয়ে যাবে, স্ট্যান্ডার্ড একটা মার্কস সিকিউর করা যাবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।